আগের পর্বে আমরা শুনেছি লেখক বন্ধু লেগ্র্যান্ডের অসুস্থতার সংবাদ পেয়ে তার সঙ্গে দেখা করতে চলেছেন জুপিটারের সঙ্গে। এরপর লেগ্র্যান্ড আগ্রহের সঙ্গে আমাদের প্রতীক্ষা করছিলেন। এমন বিহুলভাবে তিনি আমার হাতটা চেপে ধরলেন যে আমি শঙ্কিত হলাম, আমার সন্দেহ ঘনীভূত হল। তার মুখটা বিভৎস রকম পাণ্ডুর হয়ে রয়েছে, কোটরাগত চোখ দুটিতে অসাধারণ উজ্জ্বলতা। নিয়মমাফিক কুশল বিনিময়ের পরে বললাম, সেই ঝিঝি পোকাটা লেফটেন্যান্ট জিত থেকে ফেরত এনেছেন? তিনি উৎসাহ ভরে জবাব দিলেন, অবশ্যই। পরের দিনই পোকাটা তিনি ফেরত দিয়েছেন। কোনো কিছুর লোভেই আমি ওটা হাতছাড়া করতে চাই না। আপনি কি জানেন, পোকাটার সম্পর্কে জুপিটার ঠিকই বলেছে। বিপদের আঁচ পেলাম। বললাম, কিরকম? ও সেদিন বলছিল না যে ঝিঝি পোকাটা একদম খাঁটি সোনার তৈরি? বেশ গম্ভীরভাবেই তিনি বললেন, এবং তাতেই তার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমি ভীষণভাবে শঙ্কিত হলাম। অত্যন্ত উৎফুল্ল স্বরে গর্বের সঙ্গে তিনি বলে উঠলেন, এই ঝিঝি পোকাই আমার ভাগ্য ফিরিয়ে দেবে, আমাদের পারিবারিক সম্পদের মহিমময় আসনে পুনরায় প্রতিষ্ঠা দেবে। তাই আমি একে এত গুরুত্ব দিচ্ছি। এতে অবাক হবার কিছু নেই। ভাগ্য দেবতা আমাকে এই ঐশ্বর্যের যোগ্য প্রার্থী বলে বিবেচনা করেছেন। এই পোকাটা একটা সূচনা। একে সঠিকভাবে ব্যবহার করে আমাকে সেই অতুল সম্পদের কাছে পৌঁছতে হবে। জুপিটার, যাও তো, পোকাটা এখানে নিয়ে এসো। কি, ওই পোকা? না না, আমি আর এসব ব্যাপারে নেই, আপনি ওটা নিজেই নিয়ে আসুন, বলল জুপিটার। লেগ্র্যান্ড তখন রাজকীয় ভঙ্গিতে এগিয়ে গেলেন এবং একটা কাচের পাত্র থেকে ঝিঝি পোকাটা তুলে নিয়ে এলেন। দেখলাম পোকাটা বাস্তবিকই সুন্দর। আর সে সময় প্রকৃতি বিজ্ঞানীরা এটার খবর না জানার ফলে বৈজ্ঞানিক দিক থেকেও এর যথেষ্ট মূল্য রয়েছে। তার পিঠের ওপর এক প্রান্তে কালো দুটি বিন্দু, কাছাকাছি একটি লম্বা দাগ। আঁশগুলো দারুণ শক্ত, পালিশ করা সোনার মতো চকচকে। পোকাটা ওজনেও বেশ ভারী। সব ভেবেচিন্তে দেখলে জুপিটারের মতকে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমার বন্ধু কি করে তার সঙ্গে সহমত পোষণ করছেন তা বুঝতে পারলাম না। তিনি উৎফুল্ল স্বরে বললেন, ভাগ্য দেবতা এবং এই পোকাটার নির্দেশ ফলপ্রসূ করতে আপনার সাহায্য এবং উপদেশ পাবো বলেই আপনাকে ডেকে আনা। তার কথার মাঝেই বলে উঠলাম, বন্ধু লেগ্র্যান্ড, আপনি নিশ্চয়ই অসুস্থ। সাবধান, এক্ষুনি বিছানায় শুয়ে পড়ুন। আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এই কদিন আমি এখানেই থাকবো। আপনার জ্বর হয়েছে এবং আপনি আমার পালসটা একবার পরীক্ষা করুন, বললেন লেগ্র্যান্ড। পালস দেখলাম। আশ্চর্য, জ্বরের চিহ্ন মাত্র নেই। বললাম, জ্বর না হলেও আপনি অসুস্থ। আমাকে ব্যবস্থা করতে দিন, আগে বিছানায় যান, তারপর। তিনি ফের বাধা দিয়ে বললেন, আপনার ভুল হচ্ছে। যে তীব্র উত্তেজনার মধ্যে আমি দিন কাটাচ্ছি তাতে যতটা সুস্থ থাকা সম্ভব ততটাই আছি। আপনি যদি আমার মঙ্গল চান তো এই উত্তেজনা প্রশমনের ব্যবস্থা করুন। আমি বললাম, সেটা কিভাবে সম্ভব? খুবই সহজ ব্যাপার। জুপিটার এবং আমি প্রকৃত ভূখণ্ডের পাহাড়ে এক অভিযানে যেতে চাই। এক্ষেত্রে আমাদের একজন নির্ভরযোগ্য মানুষ থাকা দরকার যে সাহায্য করতে পারে। আপনিই একমাত্র সেই মানুষ, সফল কিংবা ব্যর্থ যাই হোক না কেন। বর্তমানে আমি যেরকম উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছি তা থেকে মুক্তি পাব। আপনার যে কোনো কাজে আমি আপনার পাশে থাকতে রাজি আছি, বললাম আমি। কিন্তু এই অভিযানের সঙ্গে ওই কদর্য পোকাটার কোনো সম্পর্ক আছে কি? অবশ্যই আছে। তাহলে বন্ধু, আমাকে বলতেই হচ্ছে, এরকম একটা যুক্তিহীন কাজে অংশ নিতে আমি রাজি নই। আমি খুবই দুঃখিত, কারণ কাজটা আমাকে করতেই হবে। তবে তা আপনারাই করুন। লোকটার মাথাটা একদম গেছে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আপনারা কতক্ষণ বাড়ির বাইরে থাকবেন বলে মনে করছেন? প্রয়োজনে সারা রাত। আমরা এক্ষুনি রওনা দেব, আর যেভাবেই হোক কাল ভোরের আগেই ফিরে আসব। আপনার দোহাই, আপনি কি আমাকে কথা দিচ্ছেন যে আপনার খেয়াল মিটলে, মানে ওই পোকাটার ব্যাপারে, আপনি বাড়ি ফিরে আসবেন এবং আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার সব কথা মেনে চলবেন? হ্যাঁ, কথা দিচ্ছি।
এবার তাহলে রওনা হওয়া যাক, কারণ নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। অনিচ্ছা সত্ত্বেও লিগ্র্যান্ডের সঙ্গে রওনা হলাম। তখন 4টে বাজে। আমরা ছিলাম 4 জন, লিগ্র্যান্ড, জুপিটার, কুকুরটা এবং আমি। কাস্তে ও কোদালগুলো তুলে নিল জুপিটার। কিছুতেই প্রভুকে ওগুলো বইতে দিল না সে। তার আচরণে একগুঁয়েমি প্রকাশ পেল। সারাটা রাস্তা সে কেবল পোকাটাকে গালিগালাজ করতে লাগলো। আমি বইছিলাম 2টি কালি ঝুলি মাখা লণ্ঠন, আর লিগ্র্যান্ড একটি চাবুকের ডগায় সেই ঝিঝি পোকাটি ঝুলিয়ে এপাশ ওপাশ নাড়াতে নাড়াতে কেমন অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে লাগলো, জাদুকরদের মতো। দ্বীপের প্রান্তে পৌঁছে একটি নৌকায় করে খাড়িটা পেরোলাম আমরা। প্রকৃত ভূখণ্ডের উঁচু জমি বেয়ে ওপরে উঠলাম এবং উত্তর পশ্চিম দিকে এগোলাম। গোটা অঞ্চলটাই ঝোপঝাড়ে ভর্তি, নির্জন। কোনো মানুষের পায়ের চিহ্ন পড়ল না। লিগ্র্যান্ড আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চললেন আমাদের পুরোভাগে। এভাবে ঘন্টা 2 হাঁটার পর আমরা একটা নির্জন স্থানে পৌঁছলাম, যেটা আরো নির্জন এবং থমথমে। সূর্য তখন পশ্চিমে ঢলে গেছে। দুর্গম এক পাহাড়ের চূড়ায় একটা সমতল জমি। পাহাড়ের তলা থেকে শীর্ষ পর্যন্ত গাছপালা এবং জঙ্গলে পরিপূর্ণ। চারিদিকে ছড়ানো ছিটানো গভীর গিরিখাত। গোটা পরিবেশটাই কেমন সমীহ জায়গায়। বহু কষ্টে আমরা একটা বিশাল টিউলিপ গাছের নিচে এসে দাঁড়ালাম। আশেপাশে 8-10টা ওক গাছ। লিগ্র্যান্ড বলে উঠলেন, আচ্ছা জুপিটার, তুমি কি এই বড় গাছটায় উঠতে পারবে? তার প্রস্তাবে জুপিটার কেমন ঘাবড়ে গেল, কোনো উত্তর দিল না। শেষে সে গাছটির গোড়ায় এসে দাঁড়ালো। আস্তে আস্তে তার চারিদিকে ঘুরল, মনোযোগ সহকারে গাছটিকে পরীক্ষা করল। তারপর বলল, হ্যাঁ প্রভু, আমি জীবনে যত গাছ দেখেছি তার সব কটাতেই উঠতে পেরেছি। ভালো কথা, তাহলে শিগগির উঠে পড়ো, কারণ আর একটু পরই এমন অন্ধকার নামবে যে আমরা যার খোঁজে এসেছি তাকে আর চোখে দেখা যাবে না। কত দূর উঠতে হবে প্রভু? প্রশ্ন করল জুপিটার। প্রথমে প্রধান কাণ্ড বরাবর উঠে যাও, কখন কোন দিকে যেতে হবে তারপর বলছি। আর হ্যাঁ, পোকাটা সঙ্গে নাও। সঙ্গে সঙ্গে সে পিছিয়ে গেল ভয়ে, চিৎকার করে বলল, ওই পোকাটা? না না, ওইটা নিয়ে গাছে কিভাবে উঠবো আমি? ওটা কি সঙ্গে নিতেই হবে? দেখো জুপিটার, তোমার মতো দৈত্যাকার ব্যক্তি যদি এই সাধারণ মরা ঝিঝি পোকাটা হাতে তুলে নিতে ভয় পায়, তাহলে ওকে এভাবে দড়িতে ঝুলিয়ে নিতে পারো। তবে তুমি যদি ওটা সঙ্গে নিতে না চাও, তাহলে এই বেলচার এক বাড়িতে তোমার মাথা ফাটিয়ে দেব আমি। জুপিটার বলল, মার্শাওয়েল, কি হলো তোমার? এই বুড়োটার পেছনে সবসময় লাগো কেন তুমি? আরে আমি মজা করছিলাম, আমি ভয় পাবো এই সামান্য পোকাটাকে? ফু। দড়ির শেষ প্রান্তে পোকাটা ঝুলিয়ে যতটা সম্ভব ওটাকে দেহ থেকে দূরে রেখে সে গাছে ওঠার প্রস্তুতি নিল। বহু কষ্টে 2-4 বার পড়ে যেতে যেতে রক্ষা পেয়ে শেষে সে প্রথম শাখাটিতে পৌঁছল। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব পরের শনিবার।